আসসালামু আলাইকুম। গাজা উপত্যকায় দখলদার বাহিনীর কমান্ড হেডকোয়ার্টারে হামলা চালিয়েছে হামাস। প্রতিরোধ যোদ্ধাদের হামলায় নিহত হয়েছে আরও 2 সেনা। উত্তর ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। রাফা অভিযানে যেতে অস্বীকৃতি জানিয়েছেন কিছু ইসরায়েলি সেনা। এদিকে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে উভয় সংকটে পড়েছে নেতানিয়াহু সরকার। নতুন একটি আত্মঘাতী ড্রোন উদ্ভাবন করেছে ইরান। ডোনেস্কের ফ্রন্টলাইনে পিছু হটছে ইউক্রেনের বাহিনী। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজা উপত্যকায় প্রতিরোধ যুদ্ধের 205তম দিন ছিল রবিবার। এদিন দক্ষিণ গাজার নেতসারিমে ইসরায়েলি বাহিনীর কমান্ড হেডকোয়ার্টারে বড় ধরনের হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠন হামাস। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে এই হামলার কথা। পৃথক এক বিবৃতিতে আল কাসাম জানিয়েছে তাদের প্রতিরোধ যোদ্ধারা ফাঁদ পেতে ইসরায়েলি বাহিনীর একটি মেকানাইজড ফোর্সের ওপর হামলা চালায়। সেনাদের টার্গেট করে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া ইসরায়েলের F-16 যুদ্ধবিমান থেকে ছোড়া একটি অবিস্ফোরিত মিসাইলেরও বিস্ফোরণ ঘটানো হয়েছে এই হামলায়। মধ্য গাজার আল মুগরাকা এলাকায় এই হামলা চালানো হয়। ইসরায়েলের রটার নামের একটি ওয়েবসাইটের খবরে গাজার যুদ্ধে 3 সেনা নিহত হবার কথা স্বীকার করা হয়েছে। এছাড়া বিস্ফোরণে আরও 11 সেনা নিহত হবার কথা জানিয়েছে সংবাদ মাধ্যমটি। আল মুজাহিদিন মুভমেন্টের সামরিক শাখা আল মুজাহিদিন ব্রিগেড এদিন প্রতিরোধ যুদ্ধের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে গাজার পার্শ্ববর্তী ইসরায়েলি বসতিতে বোমা হামলার দৃশ্য রয়েছে। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সামরিক শাখা শহীদ আবু আলী মুস্তফা ব্রিগেড সামাজিক যোগাযোগ মাধ্যম ইসরায়েলি বাহিনীর ওপর মর্টার হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। হামলার টার্গেট ছিল দক্ষিণ গাজার খান ইউনিস শহরের শারাব আল আসাদ এলাকার ইসরায়েলি বাহিনীর সমাবেশ স্থল ও তাদের যানবাহন। আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড এদিন রকেট হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে এসব রকেট হামলা চালানো হয়। এই অভিযানে আল কুদসের সাথে ছিল আনসার ব্রিগেডের যোদ্ধারা। ইসরায়েলি গণমাধ্যম রবিবার জানিয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর 99তম ডিভিশনে 2 জন রিজার্ভ সেনার মৃত্যু হয়েছে। এছাড়া প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এদিন আহত হয়েছে আরও অন্তত 8 সেনা। খবরে বলা হয়েছে নেতজারিম চেকপয়েন্টের কাছে প্রতিরোধ যোদ্ধাদের একটি হামলায় এই সেনারা হতাহত হয়েছে। হামলার পর বেশ কিছু সেনাকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবেই চিকিৎসা দেওয়া হচ্ছে। উত্তর ইসরায়েলের অন্তত 2টি ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে রোববার মিসাইল হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা উত্তর ইসরায়েলের কাফর চুবা পার্বত্য এলাকায় ইসরায়েলি বাহিনীর রুয়েইসাত আল আলম ঘাঁটি ও আল সুমাকা ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে। মিসাইলগুলো সরাসরি 2টি ঘাঁটিতে আঘাত এনেছে। পৃথক এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে সেতুলা বসতিতে ইসরায়েলি সেনাদের ব্যবহৃত একটি ভবনে হামলা চালিয়েছে যোদ্ধারা। হিজবুল্লাহর ছোড়া মিসাইল সরাসরি আঘাত এনেছে ভবনটিতে। একই দিন উত্তর ইসরায়েলের আল বাগদাদি সেনা ঘাঁটিতে কামানের গোলা ছুড়ে হামলা চালিয়েছে লেবানের যোদ্ধারা। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা শুরু থেকেই উত্তর ফ্রন্টে ইসরায়েলকে ব্যস্ত রেখেছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই সংগঠনটির হামলায় এখন পর্যন্ত 1 ডজনের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বহু সামরিক যানবাহন, সেনা ঘাঁটি ও সেনা পোস্টের ক্ষতি সাধন করেছে হিজবুল্লাহ। রবিবার সকালে ইসরায়েলের ওপর হামলার একটি ভিডিও প্রকাশ করে সংগঠনটি, যাতে দেখা গেছে যোদ্ধারা আলমাস অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড রকেট দিয়ে ইসরায়েলের আল মানারা মিলিটারি কমান্ড সেন্টার এবং গোলানি ব্রিগেডের 51তম ব্যাটালিয়নের সেনাদের একটি সমাবেশের স্থলের উপর হামলা চালিয়েছে। এসব হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানায়নি কোনো পক্ষ। গাজা যুদ্ধের 6 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি ইসরায়েলি বাহিনী। হামাসকে নির্মূল করা কিংবা জিম্মিদের উদ্ধারে তাদের কোনো অগ্রগতি নেই, বরং উপত্যকায় যুদ্ধ করতে গিয়ে বহু সেনা হারিয়েছে দখলদার বাহিনী। এরই মধ্যে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলায় এতে অংশগ্রহণ করার আগ্রহ হারিয়ে ফেলেছেন ইসরায়েলি সেনারা। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12 রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে 30 জন সেনা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন। প্যারাট্রুপার রিজার্ভ ইউনিটের এসব সদস্য বলেছেন রাফায় অভিযান চালানোর সময় তাদের ডাকা হলে এতে সাড়া দেবেন না। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে কমান্ডাররা এসব রিজার্ভ সেনাকে দায়িত্বে যোগ দিতে জোর করবেন না। তবে এই সেনাদের যুদ্ধ করতে অস্বীকৃতি করার মাধ্যমে ফুটে উঠেছে 6 মাস ধরে যুদ্ধ করে তারা কতটা ক্লান্ত হয়ে পড়েছেন। গাজার যুদ্ধে সুবিধা করতে না পেরে কয়েক মাস আগেই বেশিরভাগ রিজার্ভ সেনাকে যুদ্ধক্ষেত্র থেকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। অর্থনীতিতে ধস ঠেকাতে এসব সেনাকে নিজ নিজ কাজে যোগ দিতে বলা হয়েছে। তবে রাফায় অভিযান চালানো হলে আবার ডাকা হতে পারে অনেক রিজার্ভ সেনাকে।
এদিকে সোমবার মিশরের রাজধানী কায়রো যাওয়ার কথা হামাসের একটি প্রতিনিধি দলের। তারা মধ্যস্থতাকারীদের সাথে জিম্মি চুক্তি নিয়ে কথা বলবেন। হামাসের কাছে থাকা জিম্মিদের ছাড়িয়ে নিতে ইসরায়েল নতুন একটি প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটি পর্যালোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছেছে হামাস। কায়রোতে গিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নিজেদের সিদ্ধান্ত জানাবেন হামাস নেতারা। ইসরায়েল হুমকি দিয়েছে, যদি হামাস জিম্মি চুক্তিতে রাজি না হয় তাহলে তারা রাফা শহরে হামলা চালাবে। এজন্য নিজেদের সব প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছে তারা। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে উভয় সংকটে পড়েছে ইসরায়েলি সরকার। একদিকে গাজা থেকে জিম্মিদের ছাড়িয়ে আনার জন্য নাগরিকদের চাপ, অন্যদিকে চুক্তি না করতে সরকারকে চাপ দিচ্ছেন দেশটির কট্টরপন্থী রাজনীতিকরা। অর্থমন্ত্রী ও কট্টর ডানপন্থী নেতা বেজালেল স্মোট্রিচ রবিবার হুমকির সুরে বলেছেন, যদি বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার মিশরের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয় তাহলে তিনি সরকার ভেঙে দেবেন। স্মোট্রিচ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন, ইসরায়েলের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য হামাসকে নির্মূল করা এবং আপনাদের অপহৃত ভাইবোনদের ফিরিয়ে আনার বদলে যদি আপনি সাদা পতাকা তুলে ধরার এবং রাফা জয় করার আদেশ বাতিল করেন তাহলে আপনার সরকার টিকে থাকার অধিকার হারাবে। মিশরের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করাকে অপমানজনক আত্মসমর্পণ হিসেবে আখ্যায়িত করেন ইসরায়েলের এই মন্ত্রী। গত শুক্রবারে মিশরের গোয়েন্দা সংস্থার একটি প্রতিনিধি দল ইসরায়েলি কর্মকর্তাদের সাথে বৈঠকের পর যুদ্ধবিরতির বিষয়ে একটি প্রস্তাব তৈরি করে। যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যমকে ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, নতুন প্রস্তাবে জিম্মিদের মুক্তির পর গাজায় স্থিতিশীলতা আনতে ইসরায়েলের আগ্রহের কথা উল্লেখ রয়েছে। এর অর্থ ইসরায়েল যুদ্ধ বন্ধের পদক্ষেপ নেবে। হামাসের পক্ষ থেকে একটি প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এ বিষয়ে নিজেদের অবস্থান জানাতে সোমবার মিশর সফরে যাচ্ছেন হামাসের রাজনৈতিক শাখার একটি প্রতিনিধি দল। শুরু থেকেই যুদ্ধবিরতির শর্ত হিসেবে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ চেয়েছে হামাস। এর আগে কোনো বন্দীকে মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছেন তারা। ইসরায়েলি মন্ত্রিসভার দুই উগ্রপন্থী সদস্য স্মোট্রিচ ও ইতামার বেন গাভিরের দলের সম্মিলিত 14টি আসন রয়েছে ইসরায়েলি পার্লামেন্টে। ফলে এই দুই নেতা তাদের এমপিদের নিয়ে সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে সরকারের পতন হতে পারে। নতুন একটি আত্মঘাতী ড্রোন উদ্ভাবন করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। নতুন এই ড্রোন ইরানের সামরিক সক্ষমতা আরও বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, নতুন এই ড্রোনটির নাম এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে ড্রোনটি বিস্ফোরক বোঝাই হয়ে টার্গেটে আঘাত হানতে পারে। এটি অনেকটাই রাশিয়ার তৈরি জালা ল্যান্ডশেট ড্রোনের মতো। রাশিয়ার ড্রোনটি সাধারণত কাউন্টার অ্যাম্বুশ অপারেশনে খুবই কার্যকর। ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম সহকারী তৈরি ড্রোনটিতে থাকবে একটি অভ্যন্তরীণভাবে নির্মিত একটি ওয়ারহেড। এ ধরনের ড্রোন টার্গেটে চিহ্নিত না হওয়া পর্যন্ত নির্দিষ্ট এলাকার আকাশে ঘোরাঘুরি করতে পারে। আকারে ছোট হওয়ার কারণে এই ড্রোনটি স্থল সেনারাও বহন করতে পারবে এবং বিভিন্ন অপারেশনে প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে। নতুন নির্মিত নাম ঠিক না হওয়া ড্রোনটি 30 থেকে 60 মিনিট পর্যন্ত আকাশে থাকতে পারবে এবং 3 থেকে 6 কেজি বিস্ফোরক নিয়ে 40 কিলোমিটার পর্যন্ত দূরত্বেও টার্গেটে হামলা চালাতে পারবে। সাম্প্রতিক সময়ে আত্মঘাতী ড্রোন নির্মাণে বড় ধরনের বিনিয়োগ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এ ধরনের ড্রোনকে কামিকাজে ড্রোনও বলা হয়। বিপ্লবী গার্ডের তৈরি শাহেদ 131 ও শাহেদ 136 ড্রোন ইতোমধ্যে যুদ্ধক্ষেত্রে সফলতার প্রমাণ দিয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে মেরাজ 521 ও সিনা নামের দুটি আত্মঘাতী ড্রোন উদ্ভাবন করেছে দেশটি। ড্রোন শিল্পে ইরানের এই অগ্রগতি ভাবিয়ে তুলেছে বৈরী দেশগুলোকে। ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্ডার সিরেস্কি বলেছেন, রাশিয়ার অব্যাহত হামলায় অনেক জায়গা থেকে পিছু হটতে বাধ্য হচ্ছেন ইউক্রেনের সেনারা। পূর্বাঞ্চলীয় ফ্রন্টে অন্তত 3টি গ্রাম থেকে সরে এসেছেন তারা। এসব জায়গায় অবস্থান সংহত করেছে রুশ বাহিনী। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সেনাপ্রধান বলেছেন, অনেক দিক থেকে রুশ বাহিনীর অব্যাহত হামলায় রণক্ষেত্রের পরিস্থিতি আরও অবনতি ঘটেছে। রাশিয়ার হামলার মুখে পিছু হটতে বাধ্য হচ্ছেন ইউক্রেনের সেনারা। রাশিয়ার হামলার মুখে সাম্প্রতিক সময়ে পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে বেশ কিছু অবস্থান থেকে সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে। বিবিসি বলছে, অস্ত্র ও গোলাবারুদ সংকটে যুদ্ধে প্রতিনিয়তই ইউক্রেনের অবস্থান দুর্বল হচ্ছে, আর এই সুযোগই কাজে লাগাচ্ছে সৈন্য ও সামরিক দিক থেকে কিয়েভের চেয়ে শক্তিশালী রুশ বাহিনী। যুদ্ধে
ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র ও অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিয়েভকে নতুন করে অস্ত্র দেওয়া সংক্রান্ত $610 কোটি একটি প্যাকেজ গত সপ্তাহে অনুমোদন দিয়েছেন দেশটি। যত দ্রুত সম্ভব কিয়েভে নতুন করে অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছে ওয়াশিংটন। এতে করে জরুরি হয়ে পড়া অস্ত্র ও গোলাবারুদ পাবে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল সিরেস্কি আরও বলেছেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। ডোনেস্কের কিছু অবস্থান থেকে পিছু হটে প্রতিরক্ষা ব্যুরো তৈরি করেছেন ইউক্রেনের সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মতপার্থক্যের জেরে গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি ঝালুঝনি। এরপরই তার স্থলাভিষিক্ত হন জেনারেল ওলেক্সান্ডার সিরেস্কি। চলতি মাসের শুরুর দিকে জেনারেল সিরেস্কি সতর্ক করে বলেছিলেন, দেশের উত্তরাঞ্চলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীর জন্য সার্বিক পরিস্থিতি উল্লেখ করার মতো অবনতি ঘটেছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।